আমার ঈদের পোশাক কোথায়? আব্বা তখন সোফায় বসে আমাদের সবার জন্য না ঈদের পোশাক দিচ্ছিলেন। কিন্তু আচমকা আম্মার করা প্রশ্নে থমকে গেলেন আব্বা। কারণ আমার হুঁশ হওয়ার পর থেকে কোনোদিন দেখিনি আম্মাকে ঈদের দিন নতুন শাড়ি পরতে। অবশ্য ঈদের দিন কি আম্মাকে আমি কোনোদিনও নতুন শাড়ি পরতে দেখিনি। সবসময় ওই পুরাতন প্রিন্টের শাড়ি পরে থাকে, ছিঁড়ে গেলে সেলাই করে পরে। আর না হয় ফুফিদের পুরানা শাড়ি আম্মাকে গোছায় দেয়। আব্বা কিছু বলবে তার আগেই দাদি বলল, তোমার আবার কিসের নতুন কাপড় লাগবে বউ? 2 দিন আগেই তো তোমারে শাড়ি দিলাম একটা, ওইটা পইরো ঈদে। আম্মা এবার তাচ্ছিল্য হেসে বলল, আপনার মেয়ের পরা পুরনো শাড়ি ওইটা আম্মা, ওটা পরে আমি কেন ঈদ করব? বাড়ির বউ হিসেবে আমারও তো ঈদের নতুন কাপড়ের অধিকার আছে। আব্বা এবার হাসকে স্বরে বললেন, হাতে বাড়ার টাকা নেই জবা, কোরবানিতে কিনে দেব। আমার জন্য আপনার হাতে কোনোদিনও টাকা থাকে না। বিয়ের পর প্রথম ঈদে একটা শাড়ি কিনে দিয়েছিলেন, কিন্তু আপনার বোনের পছন্দ হওয়ায় আমার অনুমতি না নিয়েই সেটা আপনার বোনকে দিয়ে দিলেন। এরপর আর কোনো ঈদেই আমার কপালে শাড়ি জোটেনি। বিয়ের 13 বছর পার হলো, শাড়ি তো দূরের কথা, কোনোদিন বলতে পারবেন একটা কানের দুল বা এক পাতা টিপ কিনে আমার হাতে দিয়েছেন? ক্ষোভ নিয়ে বলল আম্মা। দাদি এবার হায় হায় করে উঠল, ছি ছি বৌমা, তোমার ননদ না হয় তোমার একটা শাড়ি নিয়েছিল, সেটার খোঁটা দেবা? ও তোমারে নিজের বোনের মতো ভাবে, আর তুমি কিনা? ভুল বললেন আম্মা। আপনার মেয়ে আমাকে তার ব্যবহার করা পুরানা শাড়ি দিত, যেগুলো সাধারণ মানুষ ফকিরকে দেয়। আর আপনার মেয়ের জামাই যেমন প্রতি ঈদে আপনার মেয়ের জন্য দোকানের সবচেয়ে দামি শাড়িটা কিনে আনে, আমারও তো অধিকার আছে যে আমার স্বামীও আমাকে দোকানের সবচেয়ে সুন্দর শাড়িটা কিনে আনে পরাবে। আব্বা আবার একটু রাগী কণ্ঠে বলল, কি বাচ্চা মানুষের মতো শুরু করছো? বললাম তো হাতে টাকা আসলে কিনে দেব। আম্মা এবার কয়েক সেকেন্ড চুপ করে আব্বার চোখের দিকে তাকিয়ে থাকলেন। তারপর সবাইকে অবাক করে দিয়ে টেবিলে রাখা দাদি ফুফিদের জন্য আনা ঈদের কাপড় নিয়ে বারান্দা দিয়ে পাশের ড্রয়ারে ফেলে দিলেন। কি থেকে কি হয়ে গেল আমরা কিছুই বুঝলাম না। রাগের মাথায় আব্বা আম্মার গালে থাপ্পড় বসিয়ে দিলেন। আম্মা তখনও নির্বিকার। এর আগে কোনোদিন আম্মার গায়ে আব্বা হাত তোলেনি, এবারই প্রথম। অবশ্যই এতদিন আম্মা নিজের প্রতি হওয়া সব অন্যায় চুপচাপ মেনে নিত, কিন্তু আজ যখন প্রতিবাদ করেছে সেটারই শাস্তি পেল মনে হয়। আম্মা কিছু না বলেই নিজের ঘরে চলে গেল। সন্ধ্যায় কাহিনীর পর আব্বা বাইরে চলে যায়, হয়তোবা দাদি ফুফিদের জন্য আবার নতুন কাপড় কিনতে। রাত 10টা বেজে গেছে, খিদে পেটটা চোচো করছে। এদিকে দাদিও বসার ঘরে বসে গজগজ করছে সেই তখন থেকে। ছোট ফুপিও যে বেশ কয়েকবার যে আম্মার ঘরের দরজা ধাক্কিয়েছে, কিন্তু আম্মা সাড়া দেয়নি। এরই মধ্যে আব্বা আবার নতুন কাপড় নিয়ে আসলে দাদি আম্মার নামে অভিযোগের ঝুড়ি দিয়ে বসলেন। আম্মা রান্না করেনি, দাদি অসুস্থ মানুষটা না খেয়ে আছে আরো কত কি। এদিকে আব্বার রাগটা আরো বেড়ে গেল। আব্বা যে দরজা ধাক্কাতেই আম্মা এবার দরজা খুলে দিল। তারপর আবার ঘরে ঢুকে পড়লো। ভিতরে তাদের কি কথা বললো আমরা জানি না, কিন্তু আব্বা আবারও বাইরে চলে গেলেন, হয়তোবা হোটেল থেকে খাবার আনতে। জানালার ধারে দাঁড়িয়ে আছে জবা। মাত্র 18 বছর বয়সে এ সংসারে এসেছিল সে। তারপর থেকে স্বামী, ননদ, শাশুড়ি সবার দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নিয়েছিল। মাথা নিচু করে সারাদিন কাজ করত, কোনোদিন টু শব্দও করেনি। স্বামী যা বলতো তা মাথা পেতে মেনে নিত। এমনকি সে যখন অন্তঃসত্ত্বা ছিল তখনও এ বাড়িতেই পড়েছিল। না হলে তার অসুস্থ শাশুড়িকে দেখাশোনা করবে কে? এরপর যখন বাচ্চা হলো, একা হাতেই সব সামলিয়েছে। বিনিময়ে সে কি পেয়েছে? কিছুই না। বিয়ের 13 বছর হয়ে গেলেও তার স্বামী কোনোদিনও তার বাবা মাকে একটা সুতাও দেয়নি। বাধ্য হয়ে জবার নিজেই জসিমকে বলেছিল তার মা বাবাকে ঈদে কিছু দিতে, কিন্তু জসিম মুখের উপর না করে দেয়। বলে এবার হাতে টাকা নেই,
কিন্তু আজ ঠিকই নিজের মা বোনদের জন্য দামি পোশাক এনেছে, তার দুলাভাইয়ের জন্য 6,000 টাকার পাঞ্জাবি এনেছে। তখনই জবা উপলব্ধি করেছে এ বাসায় সে পড়ে আছে শুধুমাত্র একটা দাস হিসাবে। তার দায়িত্ব শুধু দাসীগিরি করা। এ বাসায় জবার ইচ্ছের কোনো মূল্য নেই, তাই তো আজ সে সব নিয়ম ভেঙে প্রতিবাদ করেছে। কিছুক্ষণ আগে জসিম যখন ঘরে ঢুকেছিল, তার ছিল একটি শপিং ব্যাগ, সেটা থেকে একটি ব্লকের শাড়ি বের করে জবাকে দিতেই জবা তা ছুঁড়ে ফেলে দেয়। তারপর হাসতে হাসতে বলে, নিজের বোনের জন্য এনেছেন 5,000 টাকার জামদানি, আর বউয়ের জন্য 800 টাকার ব্লগের শাড়ি। দরকার নেই এই শাড়ির। জসিম জবার আচরণে আবারও অবাক হয়। যেই মেয়ে বিয়ের পর থেকে তার সামনে মাথা নত করে থাকে, সেই মেয়ে আজ তার সাথে ঝগড়া করছে। জসিম আর কিছু না বলেই বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে বলে যায়, যদি জবার আচরণ এমনি থাকে তবে জবাকে নিয়ে এ সংসার করবে না। জবা তখনকার কথা ভেবে নিজেই নিজেকে কথা দেয়, আর মাথা নত করে থাকবে না সে। এবার থেকে সে নিজের অধিকারের জন্য লড়াই করবে। এর জন্য যদি সংসারটা না টিকে, তবুও সে থামবে না। সকাল থেকে দাদি চিল্লাচিল্লি শুরু করেছে, মা কেন এখনো রান্নাঘরে যায়নি, তার ক্ষুধা লাগছে, আরো কত কি। এদিকে বাবা মাথা নিচু করে সোফায় বসে আছেন। শুক্রবার হওয়ায় আজ বাবা বাসাতেই। জসিম বুঝে উঠতে পারে না যে এত বছর জবা চুপচাপ সব মেনে নিত, কিন্তু কাল হঠাৎ করে তার কি হলো। সামান্য শাড়ির জন্য এত কাহিনী। সে যে বেশ কয়েকবার জবাকে ডাক দিলেও জবা তার উত্তর দেয়নি। বাধ্য হয়ে জবাকে টেনে তুলে রাগ দেখিয়ে বলেছিল, এসব তেজ আমাকে দেখাবে না, আমার ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার বানাও। জবাও তাচ্ছিল্য হেসে বলেছিল, বাহ, রাতে হোটেল থেকে আনা মুরগির রোস্ট দিয়ে তো সবাই মজা করে ভাত খেয়েছেন, তবু এত ক্ষুধা। আর আমি যে সারা রাত না খেয়ে আছি, সে খবর কি নিয়েছেন? কালকে যখন খাবার কিনে আনলেন, আমার ভাগেরটা কোথায়? হ্যাঁ, যারা আমার ক্ষুধার খোঁজ রাখে না, তাদের জন্য সকাল সকাল আমি নিজের ঘুম নষ্ট করতে পারবো না। এরপর জসিমের আর বলার কিছুই থাকে না। সে চুপচাপ ঘর থেকে বের হয়ে আসে। অবশ্য কাল সে জবার জন্য রোস্ট এনেছিল, কিন্তু তার মা আর বোন মিলে সেই পিসটা খেয়ে ফেলেছে। জসিম তাদের মানা করতে পারেনি। একটু আগে জসিম সবার জন্য হোটেল থেকে পরোটা এনেছে। জবা এখনো ঘরেই বসে আছে, কিন্তু জসিম সাহস পাচ্ছে না মায়ের সামনে জবাকে ডাকার। বাধ্য হয়ে ছেলেকেই বলল, যাতা শামীম, তোর মাকে যে ডেকে আন। কিন্তু আমি যেতে না যেতেই দাদি আমাকে থামিয়ে দিল। তারপর হেসে হেসে আব্বাকে বলল, এত দরদ বউয়ের জন্য, আর সকাল থেকে যে তোর বউ আমাকে না খাওয়ায় রাখছে, তখন তোর মন পড়ে নাই, বউয়ের গোলাম হয়েছিস। ব্যাস, দাদির কথায় আব্বা থেমে গেলেন। সে দাদির উপরে কথা বলতে পারে না আর, তাই চুপচাপ আবার খেতে লাগলেন। আমাদের খাওয়া শেষ হতে না হতেই বড় ফুপুর আগমন ঘটে। বোঝার বাকি নেই যে দাদি আগেই ফুপুর কানে সব কথা মশলা মিশিয়ে ঢেলে দিয়েছেন। ফুপু কারোর সাথে কথা না বলেই মায়ের ঘরে চলে গেল। তারপর মায়ের চুল টেনে ধরে মাকে ঘর থেকে বের করে আনলো। তারপর মাকে ছুঁড়ে ফেললো মেঝেতে। একে তো মায়ের শরীর পাতলা, তার উপর কাল রাত থেকে সে না খাওয়া, দুর্বল শরীরে মুখ থুবড়ে পড়ল সে। আঘাত পেল ঠোঁটে আর কপালে। কপাল ফুলে গেল সাথে সাথেই, আর ঠোঁট চুইয়ে পড়তে লাগলো রক্ত। আমি দৌড়ে মাকে বাঁচাতে আসতে চাইলে দাদি আমার হাত ধরে ফেললো। তারপর ফুফুকে বলল, মার, এই কাল নাগিনীরে মার। ফুফু মাকে নোংরা গালি দিতে দিতে এলোপাতাড়ি মারতে লাগলো। আম্মা শুধু অসহায় চোখে আব্বার দিকে কয়েকবার তাকালো। সেখানে যেন তার সামনে 13 বছরের ভঙ্গুর সম্মানহীন সংসারটাই ভেসে উঠল। শেষে না পেরে আব্বা ফুপুকে থামতে গেলে ফুপু চেঁচিয়ে বলে, একদম আমাকে থামাতে আসবি না ভাইয়া, তুই হইলো আস্ত একটা কাপুরুষ। তোর বউ আমাকে আমার মাকে হিংসে করে আর তুই চুপ করে থাকিস? কোন সাহসে তোর বউ আমার মাকে না খাওয়াই রাখলো? পাকনা গজাইছর, ফকিন্নির বাচ্চা একটা। আর তুই ভাইয়া, তোর তো উচিত ছিল কালকেই তোর বউয়ের মাজা ভেঙে দেওয়া। তুই আসলে একটা কাপুরুষ। বলেই মাকে আবার মারতে শুরু করলো। এদিকে আব্বা সবে বিরক্ত হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লো।
আম্মা শুধু তাচ্ছিল্য হেসে আব্বার চলে যাওয়া দেখলো। এদিকে ফুপু ইচ্ছামতো মাকে পিটিয়ে দাদির রুমে চলে গেল। দাদি আর ছোট ফুপুও তার পিছু পিছু গেল। দাদি যেতেই আমি মাকে টেনে তুললাম। তারপর মাকে পানি দিলাম। মা কিছুক্ষণ মেরে বসে থাকলো, তারপর কিছু না বলেই বাড়ির বাহিরে চলে গেল। পাক্কা 1 ঘন্টা পর মা ফিরল, কিন্তু একা না, সাথে ছিল এক গাদা পুলিশ। মা সবার নামে নারী নির্যাতনের মামলা করে এসেছে। ফুফুরা তো ভয়ে কেঁদে কেটে কাহিল। কোনোদিন কল্পনাও করেনি মা এত বড় সিদ্ধান্ত নেবে। এদিকে বাসায় পুলিশ এসেছে শুনে আব্বাও দৌড়ে আসলেন। আব্বাকে দেখে দাদি কাঁদতে কাঁদতে বললেন, এই ভাব দেখ না, তোর বউ এগুলা কি পাগলামি করতেছে। এই বয়সে আমাকে জেলে পাঠাবার চাই বাপ, কিছু কর। আব্বা মাকে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই সে আব্বাকে থামিয়ে দিল। তারপর বলল, যে পুরুষ চোখের সামনে তার স্ত্রীর মার খেতে দেখেও চুপ করে থাকে, তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তালাকের নোটিশ শীঘ্রই পেয়ে যাবেন। আব্বা হতভম্ব হয়ে চেয়ে রইল, অবাক হয়ে জিজ্ঞেস করলো, সামান্য একটা নতুন শাড়ির জন্য তুমি এত বড় কাহিনী ঘটালে জবা? আমাকে তালাক পর্যন্ত দিতে চাচ্ছ? মা ইসলাম হেসে উত্তর দিল, বিষয়টা নতুন শাড়ি না, বিষয়টা আমার অস্তিত্বের, আমার সম্মানের। এরপর পুলিশ দাদি বাবা ফুফুদের নিয়ে গেল, আর আমি মা পা বাড়ালাম নানার বাসার দিকে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে এক নতুন সংগ্রাম। কিন্তু মায়ের বিশ্বাস, আমরা পারবো। সমাপ্ত। নতুন শাড়ি। লেখা ইলোরা ফারদিন।